আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ডিএমআরসির অনলাইন ক্লাস কার্যক্রম আপন আলোয় আপন শিক্ষকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শরীফুল কবির, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আজকে আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রে অর্থাৎ ক বিভাগের পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচ্য বিষয় কি কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হস্তান্তরযোগ্য ঋণের দলিল, হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্যসমূহ, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের সংক্ষিপ্ত পরিচিতি, সরকারি নোট ও ব্যাংক নোট, ব্যাংক ড্রাফট ও পে অর্ডার। হস্তান্তরযোগ্য ঋণের দলিল। অর্থব্যবস্থার প্রচলনের পর থেকে মানুষ ধার অথবা ঋণের মুখোমুখি হতে থাকে। সমাজে এক শ্রেণীর মানুষ হয় যার প্রচুর অর্থ থাকে এবং অন্যদিকে অন্য শ্রেণীর মানুষ থাকে যিনি অর্থের অভাবে ভোগ করতে থাকেন বা অর্থের অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। ফলে ঋণের দলিলের আবির্ভাব সেই আদিকাল থেকেই ঘটে থাকে। হস্তান্তরযোগ্য ঋণের দলিল হলো এরূপ একটি ঋণের দলিল যা এক হাত হতে অন্য হাতে হস্তান্তরের মাধ্যমে ঋণের দলিলের গ্রহীতা অর্থাৎ যিনি এই দলিলটি গ্রহণ করবেন তিনি সেই দলিলের মালিকানা লাভ করেন। আমরা অন্যভাবে বলতে পারি এক হাত হতে এক হাতে হস্তান্তরের মাধ্যমে যেই দলিলের মালিকানা পরিবর্তন হয় তাকে আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে পারি। বাংলাদেশে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনটি 1881 সালের ব্রিটিশ আইন। এটি ব্রিটিশ আমলের একটি আইন এবং এইখানে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে তিনটি জিনিসের কথা বলা হয়েছে, যথা বিনিময় বিল, অঙ্গীকারপত্র ও চেক। এবার আমরা দেখব যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের কি কি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কি কি বৈশিষ্ট্যের কারণে হস্তান্তরযোগ্য ঋণের দলিল অন্যান্য ঋণের দলিলের চেয়ে আলাদা। এটি লিখিত হতে হবে, অর্থাৎ এটি মৌখিক হলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে গণ্য হবে না। এতে একাধিক পক্ষ থাকবে, এক পক্ষ ঋণদাতা এবং অন্য পক্ষ ঋণ গ্রহণকারী, এবং যথাযথ পক্ষ কর্তৃক এটি স্বাক্ষরিত হবে, অর্থাৎ এতে যে সকল পক্ষ জড়িত রয়েছে প্রত্যেক পক্ষ এতে স্বাক্ষর প্রদান করবেন এবং স্বাক্ষরে তাদের তারিখও প্রদান করবেন। এরপর হলো শর্তহীন প্রকৃতি। হস্তান্তরযোগ্য ঋণের দলিলে কোনো শর্ত থাকতে পারবে না, অর্থাৎ যদি ক্রেতা এরকম কোনো শর্ত দিয়ে দেয় যে আমি পণ্য বিক্রয় বাবদ অর্থ পেলেই কেবলমাত্র এই ঋণ পরিশোধ করব, অথবা আমি অন্য স্থান থেকে অর্থ পাওয়া সাপেক্ষে এই ঋণ পরিশোধ করব, অথবা অন্য কোনো শর্ত উল্লেখ থাকে, তবে সেটি কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে গণ্য হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হস্তান্তরযোগ্য ঋণের দলিলের হলো হস্তান্তরযোগ্যতা। এটি এক পক্ষ থেকে অন্য পক্ষে হস্তান্তর করার যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ এই দলিলটি যখন যার কাছে থাকবে অর্থের মতো তারই কথা বলবে এবং সেই এই দলিলের মালিকানা লাভ করবে। যদি ক একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের গ্রহীতা হয়ে থাকে তাহলে ক এই দলিলটির মালিক। অন্যদিকে যদি ক এই দলিলটি খ কে হস্তান্তর করে থাকে, যেহেতু দলিলটি বর্তমানে খ এর কাছে রয়েছে, সুতরাং এই দলিলটির মালিক হবে খ। তারপর আমরা দেখতে পাই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ। হস্তান্তরযোগ্য ঋণের দলিলটি কত টাকা, যেরূপ টাকার গায়ে নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক লেখা থাকে, 100 টাকার গায়ে 100 টাকা, 500 টাকার গায়ে 500 টাকা, ঠিক তদ্রূপ হস্তান্তরযোগ্য ঋণের দলিলেও নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকবে এবং এটি অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এরপর আমরা দেখতে পাই প্রাপকের নাম উল্লেখ। প্রাপক হলেন সেই ব্যক্তি যিনি নির্দিষ্ট মেয়াদ শেষে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অর্থ লাভ করবেন। সুতরাং হস্তান্তরযোগ্য ঋণের দলিলের গায়ে এই দলিলটির কে প্রাপক তার কথা অবশ্যই উল্লেখ থাকতে হবে, অর্থাৎ মেয়াদ শেষে কে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের টাকা গ্রহণ করবেন তার নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। বিহিত মুদ্রায় পরিশোধ। বিহিত মুদ্রা বলতে আমরা বুঝি একটি দেশের যে সকল মুদ্রা প্রচলিত রয়েছে, অর্থাৎ যে সকল মুদ্রার মাধ্যমে একটি দেশে আমরা পণ্য বা সেবা ক্রয় অথবা বিক্রয় করতে পারি তাকে আমরা বিহিত মুদ্রা বলি। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অর্থ অবশ্যই বিহিত মুদ্রায় পরিশোধিত হতে হবে।
যদি এটি এমন কোনো মুদ্রায় পরিশোধিত হয় যেটি ওই দেশে প্রচলিত নয়, তবে এর ফলে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের যে প্রাপক রয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি অর্থ পাবেন ঠিকই, কিন্তু যেহেতু এটি বিহিত মুদ্রায় নয় অথবা অন্য কোনো মাধ্যমে অথবা পণ্য অথবা অন্য কোনো সম্পদের মাধ্যমে, তিনি কিন্তু এটিকে বিহিত মুদ্রায় রূপান্তর করতে তার কষ্ট হবে অথবা পারবেন না। এরপর আমরা দেখতে পাই আরেকটা কন্ডিশন বা শর্ত, সেটি হচ্ছে চাহিবা মাত্র বা নির্দিষ্ট সময় পরে দেও। চাহিবা মাত্র দেও শব্দের অর্থ হলো যখন প্রাপক চাইবে তখনই যে ঋণ গ্রহীতা তিনি অর্থ দিতে বাধ্য থাকিবে, যেটি আমরা টাকার গায়ে লেখা দেখতে পাই। অন্যদিকে নির্দিষ্ট সময় পরে দেও বলতে বুঝি আমরা যে একটি নির্দিষ্ট সময় থাকবে এবং সেই নির্দিষ্ট সময় শেষে যে ঋণের গ্রহীতা সে টাকা পরিশোধ করবে। যেমন ক যদি খ থেকে ঋণ গ্রহণ করে এবং এখানে সময় থাকে 3 মাস, অর্থাৎ 3 মাস পরেই কেবলমাত্র ক খকে অর্থ প্রদান করবে। উপস্থাপন, নির্দিষ্ট মেয়াদ শেষে বা চাহিদা মাত্র হলেও যে ঋণের দলিলটি রয়েছে সেটি অবশ্যই যিনি প্রদান করবেন তার নিকট উপস্থাপন করতে হবে এবং উপস্থাপন করে সে অর্থ দাবি করা যেতে পারে, এবং এটাই হচ্ছে ঋণের দলিলের একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপর আমরা সর্বশেষ বৈশিষ্ট্য দেখতে পাই ঋণের প্রমাণ। যেহেতু এটি একটি হস্তান্তরযোগ্য দলিল এবং এটি উভয় পক্ষের মধ্যে যে ঋণ পূর্বে গ্রহণ করা হয়েছিল সেই প্রমাণ হিসেবেও কাজ করে। যখন ঋণ গ্রহীতা ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হবে তখন ঋণদাতা আদালত অথবা অন্য কোনো মাধ্যমে মধ্যে যদি তাদের অর্থ আদায় করতে চায় তখন অবশ্যই এটি ঋণের দলিল হিসেবে কাজ করবে। চলো এবার আমরা হস্তান্তরযোগ্য যে ঋণের দলিল সমূহ রয়েছে সেগুলোর পরিচিতি একটু করে দেখে আসি। আমাদের প্রথম হস্তান্তরযোগ্য ঋণের দলিল হলো অঙ্গীকারপত্র বা প্রতিজ্ঞাপত্র। একে ইংরেজিতে প্রমিসরি নোট বলা হয়। যে দলিলের মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে অথবা তার আদেশে আদিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার প্রদান করে তাকে আমরা বলি অঙ্গীকারপত্র। অর্থাৎ একজন ব্যক্তি অঙ্গীকার করলো যে অন্য ব্যক্তিকে অথবা অন্য ব্যক্তির মনোনীত ব্যক্তিকে নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবে। আমরা দেখি এক্ষেত্রে কয়টি পক্ষ রয়েছে। আমরা দেখলাম যে অঙ্গীকার পত্রে বা প্রমিসরি নোটে দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষকে আমরা বলে থাকি প্রতিশ্রুতি দাতা এবং অন্যটি হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা। প্রতিশ্রুতি দাতা হচ্ছে ক্রেতা বা ঋণ গ্রহণকারী সেই ব্যক্তি যিনি প্রতিশ্রুতি প্রদান করেন যে নির্দিষ্ট সময় শেষে তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবেন। প্রতিশ্রুতি গ্রহীতা হচ্ছে সেই ব্যক্তি যিনি অঙ্গীকারপত্র গ্রহণ করেন এবং নির্দিষ্ট সময় পরে তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন, অর্থাৎ ধারে পণ্য বিক্রয়কারী। আমরা এবার একটি নমুনা অঙ্গীকারপত্র দেখে আসি। এটি একটি অঙ্গীকারপত্রের নমুনা। আমরা যদি দেখতে পাই এর ডান পাশে রয়েছে টাকার পরিমাণ এবং বাম পাশে ঠিকানা ও তারিখ। এখানে আছে আমি ও আমরা এই মর্মে অঙ্গীকার করছি যে অদ্য বা আজ হতে ঠিক 3 মাস পর জনাব ইমদাদ মিয়াকে, অর্থাৎ জনাব ইমদাদ মিয়া হলো প্রতিশ্রুতি গ্রহীতা, অথবা তার আদেশে অন্য কাউকে আদিষ্ট ব্যক্তিকে অথবা বাহককে অন্য ব্যক্তিকে 5 লক্ষ টাকা প্রদান করতে বাধ্য থাকিব। স্বাক্ষর রাকিব। এই দলিলে রাকিব হলো প্রতিশ্রুতি দাতা এবং ইমদাদ মিয়া হলো প্রতিশ্রুতি গ্রহীতা। এবার আমরা আলোচনা করব বিনিময় বিল সম্পর্কে। আমরা দেখতে পাই যে বিনিময় বিল হলো এমন একটি দলিল যেখানে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে। অঙ্গীকারপত্রে ছিল প্রতিশ্রুতি প্রদান করে, আর এখানে হচ্ছে নির্দেশ প্রদান করে। অর্থাৎ বিক্রেতা যখন ধারে পণ্য বিক্রয় করে এবং তার সন্দেহ থাকে সে তার অর্থ নির্দিষ্ট সময় শেষে পাবে কিনা, সে একটি দলিল তৈরি করে ক্রেতাকে সেই অর্থ প্রদানের নির্দিষ্ট সময় শেষে অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে, এবং ক্রেতা বা অপরপক্ষ যখন এতে স্বীকৃতি প্রদান করে তখনই তা মূল্যবান দলিল হিসেবে পরিগণিত হয়। আমাদের যেটা মনে রাখতে হবে, কেবলমাত্র অপরপক্ষ বা ক্রেতা বা ঋণ গ্রহীতা যখন এই দলিলের স্বীকৃতি প্রদান করবে সেটি তখনই কেবলমাত্র গুরুত্বপূর্ণ দলিল অথবা বিনিময় বিলে পরিণত হবে। তো আমরা দেখি, চলো বিনিময় বিলে কয়টি পক্ষ রয়েছে। বিনিময় বিলে গুরুত্বপূর্ণ পক্ষ হলো 4টি: আদেষ্টা, আদিষ্ট, স্বীকৃতিদানকারী ও প্রাপক। আদেষ্টা হলো বিক্রেতা বা যিনি পণ্য বিক্রয় করেছেন অথবা বিনিময় বিলটি প্রস্তুত করেছেন।
অথবা যিনি ঋণ প্রদান করেছেন। সহজভাবে আমরা বলতে পারি যে ব্যক্তি বিনিময় বিল প্রস্তুত করেন তাকে আমরা আদেষ্টা বলতে পারি। আদিষ্ট হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির নিকট বিনিময় বিল প্রস্তুত করা হয়েছে অথবা যিনি যাকে অর্থ প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে, এবং তিনি যখন এই দলিলটিতে স্বীকৃতি প্রদান করবেন তখন তার আরেকটি নাম হয়ে যাবে, সেটি হলো স্বীকৃতি দানকারী। অর্থাৎ একটি বিলের আদিষ্ট ও স্বীকৃতি দানকারী একই ব্যক্তি। প্রাপক প্রাপক হলো সেই ব্যক্তি যিনি নির্দিষ্ট মেয়াদ শেষে বিনিময় বিলের অর্থ লাভ করবেন। তো চলো আমরা একটি নমুনা বিনিময় বিল দেখে নিই। এটি একটি বিনিময় বিলের নমুনা। বিনিময় বিলে স্ট্যাম্প বাধ্যতামূলক এবং আমরা এখানে দেখতে পাই যে আদিষ্ট করিম অ্যান্ড সন্স, তিনি তার অ্যাড্রেস এবং টাকার পরিমাণ বিনিময় বিলের মধ্যে দেওয়া আছে এবং এর বাম পাশে আমরা দেখতে পাই যে রয়েছে তারিখ। এখানে লেখা আছে অদ্য হতে 60 দিন পর জনাব আব্দুল মালেককে অথবা তার আদেশানুসারে বাহককে প্রাপ্য মূল্যের বিনিময়ে 2 লক্ষ টাকা প্রদান করুন। এটি একটি নির্দেশ এবং এখানে প্রাপকের নাম হলো জনাব আব্দুল মালেক। এটি যার বরাবর প্রেরিত হয়েছে রায়হান এন্ড কোং। এই রায়হান এন্ড কোং মোহাম্মদ আশরাফ আলী, তিনি হলো বিনিময় বিলের আদিষ্ট। তিনি যখন এখানে স্বাক্ষর করবেন এবং এটি স্বীকৃতি প্রদান করবেন তারিখ সহকারে, তখন এটি হয়ে যাবে তার আরেকটি পরিচয় হয়ে যাবে বিনিময় বিলের স্বীকৃতি দানকারী। আমরা দেখতে পাই এখানেও করিম এন্ড ব্রাদার্স এর যে মালিক আব্দুর রহমান অথবা আদেশটা তারও স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বিনিময় বিলের যদি চারটি পক্ষ নিয়ে আমরা বলতে যাই, আদেশটা হলো মেসার্স করিম এন্ড ব্রাদার্স, আদিষ্ট হলো রায়হান এন্ড সন্স, স্বীকৃতি দানকারী রায়হান এন্ড সন্স, এবং প্রাপক হলো আব্দুল মালিক, যিনি নির্দিষ্ট সময় শেষে বিনিময় বিলের অর্থ লাভ করবেন। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যার নাম হলো চেক। চেক হলো ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি কাগজ বা পত্র। অর্থাৎ চেক ব্যাংক সরবরাহ করে থাকে, যার মাধ্যমে আমানতকারী ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে। অর্থাৎ একজন আমানতকারী তার ব্যাংকে যে টাকা রয়েছে সেই টাকা নিজে অথবা অন্য কাউকে প্রদানের জন্য ব্যাংকে যে নির্দেশ প্রদান করে, যে ব্যাংক সরবরাহকৃত কাগজের মাধ্যমে, তাকে আমরা বলি চেক। চেকের পক্ষসমূহ। চেকে 3টি গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে। প্রথম পক্ষ হলো আদেষ্টা বা আমানতকারী। আদেষ্টা হলো যিনি চেকটি প্রস্তুত করেন বা আমানতকারী। আদিষ্ট হলো ব্যাংক, যে চেকের অর্থ পরিশোধ করে থাকে। তৃতীয় প্রাপক। চেকের পাতায় যে ব্যক্তির নাম উল্লেখ করা থাকে যিনি চেকের অর্থ লাভ করেন তাকে বলা হয় প্রাপক। প্রাপক আদেশটা নিজেও হতে পারে অথবা অন্য কোনো ব্যক্তিও হতে পারে। চলো আমরা এবার একটি নমুনা চেক দেখে নিই। এটি একটি চেকের নমুনা। এখানে ব্যাংকের নাম রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি ব্রাঞ্চ, এবং এখানে একটি নাম্বার রয়েছে, এটাকে বলা হয় রাউটিং নাম্বার। যেরূপ তোমার রোল নম্বর দ্বারা তোমার পরিচয় বহন করা হয়, ঠিক তদ্রূপ প্রতিটি ব্যাংকের এক একটি নির্দিষ্ট শাখার এক একটি নির্দিষ্ট নম্বর রয়েছে। আচ্ছা, আমরা ডান পাশে দেখতে পাই যে চেকের পাতার নম্বর 11-72-718 এবং তারপরে তারিখ বসানো হয়। এখানে পে টু মোহাম্মদ রফিকুল ইসলাম, অর্থাৎ এই যে রফিকুল ইসলাম তিনি হলো চেকের প্রাপক, আর টাকার পরিমাণ 5000 অনলি, এবং এটা কথাও লেখা হয়েছে, অঙ্কেও লেখা হয়েছে। এরপর আমরা যে জিনিসগুলো দেখতে পাই যে সিগনেচার অফ পে, মানে যে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তিনি ওখানে স্বাক্ষর প্রদান করবেন, এবং নিচে অনেকগুলো নাম্বার দেখতে পাই। এগুলোকে বলা হয় এমআইসিআর নাম্বার, অর্থাৎ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এটি একটি চুম্বকীয় প্রযুক্তি যার সাহায্যে চেকের জালিয়াতি রোধ করা হয়। তো আমাদের মূল বিষয় হলো চেকের 3টি পক্ষ চিহ্নিত করা। আমাদের এখানে আদেশটা হলো রিয়াজউদ্দিন এবং আদিষ্ট হলো আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, এবং এই চেকের প্রাপক হলো মোহাম্মদ রফিকুল ইসলাম। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো ও স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।